প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্ট থেকে পঞ্চম অধ্যায়ের ইনকাম ফ্রম স্যালারি অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। কিছু থিওরি প্লাস ফরম্যাট অফ ইনকাম ফ্রম স্যালারি সম্পর্কে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে বেশ কিছু থিওরি তোমরা পড়ে নিবা। প্রথমে ডেফিনেশন অফ স্যালারি, স্যালারির সংজ্ঞাটা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। তারপর আমি একটু ধারণা দিয়ে রাখি যে সাধারণত কোনো ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বা কাজ করে, কাজের বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে আমরা স্যালারি বলে থাকি। তারপর আছে হোয়াট ইজ পারকুইটিস। এটা হচ্ছে স্যালারি, তার বেসিক স্যালারি ছাড়াও অন্যান্য যে সুবিধা সে পায় থাকে ওইগুলোকে আমরা পারকুইটিস বলে থাকি। তারপর হচ্ছে এলিমেন্ট অফ পারকুইটিস, যে কি কি পারকুইটিস এটা ব্যক্তি কোনো প্রতিষ্ঠান থেকে পাইতে পারে। এর মধ্যে ডিআরএস অ্যালাউন্স হইতে পারে, যেটাকে আমরা মহার্ঘ ভাতা বলি, তারপর মেডিকেল অ্যালাউন্স হতে পারে বা অন্যান্য কিছু আনুষঙ্গিক সুবিধা থাকে, সেটাকে আমরা পারকুইটিস বলে থাকি। এরপরে এলিমেন্ট অফ স্যালারি অ্যান্ড এক্সপেনশন, স্যালারি এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো তোমরা করে নিবে। এলিমেন্ট সম্পর্কে অবশ্য এই ফরম্যাটের ভিতরে আমরা শিখবো বা দেখবো হেড অফ স্যালারির মধ্যে। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড সাধারণত একটা কোম্পানিতে যখন কোনো ব্যক্তি কাজ করে, তো এই বেতন থেকে প্রতি বছর কিছু প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখে। এই প্রভিডেন্ট ফান্ড আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হতে পারে, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হতে পারে, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড হতে পারে। তো ওই বিষয়ে আলোচনা এই টাইপস অফ প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আছে। তারপর হচ্ছে নন অ্যাসেসেবল ইনকাম আন্ডার দ্য হেড অফ স্যালারি। হেড অফ স্যালারির ভিতরে যে সমস্ত ইনকাম গুলো নন অ্যাসেসেবল, আই মিন ট্যাক্সেবল ইনকাম নয় বা ইনকাম অন্তর্ভুক্ত হবে না, সেই বিষয়গুলো এই জায়গায় কি কি সেটা আলোচনা করা আছে। এখন আমরা দেখব যে ইনকাম ফ্রম স্যালারি, যে স্পেসিমেন ফর্ম অফ কম্পিউটিং দ্য টোটাল ইনকাম আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম স্যালারি, সেই ফর্মটা আমরা দেখব। এই ফর্মের মাধ্যমে আমরা শিখবো কোন কোন বিষয়গুলা ইনকাম ফ্রম স্যালারিতে আসে এবং কোন কোন বিষয়গুলোর মধ্যে এক্সাম্পটেড করতে হয় বা নিয়ম ফলো করতে হয় বা রেগুলেশন গুলো মুখস্থ রাখতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে বলে দেবো তোমাদের। তো আমরা যখন ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করব, তখন আমাদের একটা ফরম্যাট লাগবে। সেই ফরম্যাটের ভিতরে প্রথমে আমরা লিখবো নেম অফ অ্যাসিসি। অ্যাসিসি বলতে যে সমস্ত ব্যক্তির উপরে আয়ের উপরে কর ধরা হবে, সেই ব্যক্তির নাম এই জায়গায় আসবে অ্যাসিসি। তারপরে লিখতে হবে ইনকাম ইয়ার। প্রথমে ইনকাম ইয়ার আমি এই জায়গায় 18-19 লিখছি। সাধারণত যে বছরে ইনকাম হয় ঠিক পরের বছর ট্যাক্স পরিশোধ করা হয়। আমাদের ট্যাক্স বর্ষ যদি আমরা 19-20 ধরি, তাহলে আমাদের ইনকাম ফলো করতে হবে 18-19। আই মিন যদি আমরা ট্যাক্স বর্ষ 20-21 ধরি, তাহলে আমাদের ইনকাম ধরতে হবে 19-20। তো এইভাবে প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে যে কোন বছরের ইনকাম প্রশ্নপত্রে দেওয়া আছে। তো যদি আমরা এই জায়গায় ধরে নিছি যে 2018-19 অর্থ বছরের আমাদের ইনকাম ইয়ার, আর অ্যাসেসমেন্ট ইয়ার মানে পর বর্ষ হচ্ছে আমাদের 19-20। এই 19-20-এর যে রেগুলেশন গুলা, সেই 19-20-এর রেগুলেশন গুলা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড, একটা তারিখ থাকবে, তারিখটা উল্লেখ করব। শুরুতেই আমাকে লিখতে হবে ইনকাম ফ্রম স্যালারি সেকশনটা উল্লেখ করে লিখতে হবে, সেকশন 21। তো ইনকাম ফ্রম স্যালারিতে যে আইটেম গুলা থাকে বা এলিমেন্ট গুলা থাকে, সেই এলিমেন্ট গুলা সম্পর্কে আমরা প্রথমে দেখব। এক নম্বর হচ্ছে বেসিক স্যালারি। এই বেসিক স্যালারি হচ্ছে সাধারণত স্কেল অনুযায়ী সে মূল যে বেতনটা পায় থাকে, সেটা আমরা জায়গায় লিখবো। এটার মধ্যে কোনো এক্সাম্পটেড নাই বা বাদ দেওয়ার সুযোগ নাই, পুরো টাকাটা এই জায়গায় বসবে। তবে এই বেসিক স্যালারির ভিতরে আবার কিছু স্কেলের বা ইনক্রিমেন্টের কিছু বিষয় থাকে। ওই ইনক্রিমেন্টের বিষয়গুলো আমরা অঙ্কের মাধ্যমে যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এরপর আছে 2 নম্বরের ডিয়ারনেস অ্যালাউন্স, যেটাকে আমরা মহার্ঘ ভাতা বলি। সাধারণত প্রতি বছরই কর্মচারীদেরকে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়। এটা বেতনের নির্দিষ্ট রেট হতে পারে 10%, 20%, এটা সরাসরি মোট আয়ে যোগ হয়।
এই জায়গায় একটা জিনিস বলে রাখছি, দুইটা কলাম আমি করছি এই জায়গায়, একটা হলো টাকা, এই যে টাকা দুইটা কলাম আসছে, যে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং কলাম, এটা হচ্ছে আমাদের ফাইনাল কলাম। এই কলামে যে অ্যামাউন্ট গুলো বসবে এগুলাই হলো ট্যাক্সেবল ইনকাম, আর এই কলামে যেগুলো বসবে সেটা আমরা ওয়ার্কিং করে যেটা অতিরিক্ত হবে সেটা আমরা এই জায়গায় বসাবো। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি মানে বার্ষিকী। সাধারণত যে অ্যানুইটি অর্থ বছর শেষে বা চাকরি শেষে যে অ্যানুইটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানুইটি, সরাসরি ট্যাক্সেবল ইনকামে এই জায়গায় আসবে। এরপর আছে 4 নম্বর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস বা পারফরমেন্স বোনাস। ফেস্টিভ্যাল বোনাস বলতে সাধারণত আমাদের দেশে 2 ঈদ বা পূজার মধ্যে যে বোনাস গুলো দেওয়া হয় সেটাকে আমরা ফেস্টিভ্যাল বোনাস বলি। তো ফেস্টিভ্যাল বোনাস কি পরিমাণ হবে, সেটা বেতনের সমপরিমাণ হবে না অর্ধেক হবে, সেটা প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে। সেটা আমরা সরাসরি মোট আয়ে এই জায়গায় আমরা বসাবো, ট্যাক্সেবল ইনকামের মধ্যে বসাবো। এরপরে আছে লিভ ইনহ্যান্স বা কম্পেনসেশন। এটা হচ্ছে সাধারণত একটা প্রতিষ্ঠানে বা কোম্পানি বা গভর্নমেন্ট কি করে একটা ব্যক্তিকে বছরে নির্দিষ্ট একটা ছুটির সময়সীমা বেঁধে দেয়। যেমন বছরে 20 দিন বা 30 দিন বা 25 দিন সময় সে একটা প্রতিষ্ঠানের উপর উপর ডিপেন্ড করে এই দিনগুলো নির্ধারণ করা হয়। তো কি পরিমাণ সে ছুটি পাবে বছরে বা নিতে পারবে, যেটাকে আমরা ক্যাজুয়াল লিভ বলি। তো ওই লিভ গুলা যদি সে ব্যবহার না করে, উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে একজন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে 20 দিন ক্যাজুয়াল লিভ নিতে পারবে, তো 20 দিনের মধ্যে সে যদি 12 দিন ক্যাজুয়াল লিভ নেয় অথবা 10 দিন ক্যাজুয়াল লিভ নেয়, যে লিভ গুলা সে ব্যবহার করলো না, 8 দিন বা 10 দিন ব্যবহার করলো না, সেটার উপরে সে কিভাবে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ বা লিভ ইনহ্যান্স হিসেবে পাবে। এরপর আছে 6 নম্বরে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। যেটা এমপ্লয়ার্স মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা হচ্ছে মালিক এবং কর্মচারী সমপরিমাণ টাকা বা অর্থ এই জায়গায় কন্ট্রিবিউট করে। তো এই ক্ষেত্রে যেহেতু মালিক এবং কর্মচারী উভয়টাই কন্ট্রিবিউট হয় একটা ফান্ডের ভিতরে, এই ইনকাম ফ্রম স্যালারিতে শুধুমাত্র মালিকের অংশটা আসবে। মালিক যে অংশটা দিবে, এমপ্লয়ার্স মানে মালিক কর্তৃক যে কন্ট্রিবিউশন রিকগনাইজ করবেন সেই অংশটা ইনকাম ফ্রম স্যালারির ভিতরে আসবে। এরপরে আছে 7 নম্বর হলো ইন্টারেস্ট রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আমরা এই টাকাটা নিলাম, এটার উপরে যদি তার কিছু ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটাও মোটায় অন্তর্ভুক্ত হবে, তবে কিছু এক্সাম্পটেড এই জায়গায় দেওয়া আছে। যেমন ধরে ইন্টারেস্ট যা হইলো সেটা আমরা লিখলাম, তো এইটার উপরে কিছু এক্সাম্পটেড বা অকরধার্য বা বিয়োগ করতে হবে কি অংশ, 14% হারে যা আসবে, অথবা বেসিক স্যালারির 1/3 যেটা ছোট হবে লয়ার হবে সেটা আমরা এই জায়গায় লিখে মাইনাস করে যদি টাকা থাকে তাহলে বসাবো, যদি না থাকে তাহলে বসাবো না। আরেকটা ব্যাপার এই জায়গায় লক্ষ্য রাখতে হবে যে উপরের অ্যামাউন্ট অপেক্ষা যদি নিচের অ্যামাউন্ট ছোট হয় তাহলে পার্থক্যটা এই জায়গায় আসবে, আর যদি নিচেরটা বড় হয় তাহলে আর পার্থক্য করার দরকার নাই, এটা কোনো টাকা আসবে না। কারণ উপরেরটা যদি বড় হয় নিচেরটা যদি মাইনাস, উপরেরটা ছোট হইলে আর নিচেরটা বড় হইলে নিচেরটা মাইনাস করতে হবে। সো এই জায়গায় ছোটটা থেকে বড়টাতে বড় অ্যামাউন্ট মাইনাস করা যায় না, সুতরাং এই জায়গায় কোনো অ্যামাউন্ট আসবে না। এরপর আছে 8 নম্বর অ্যাডভান্স স্যালারি বা আউটস্ট্যান্ডিং স্যালারি। সেই ক্ষেত্রে বকেয়া বেতন বা অগ্রিম বেতন যদি থাকে সেটাও আমরা মোটায় সরাসরি নিব। এই ক্ষেত্রে কোনো এক্সাম্পটেড বা অকরধার্য বাদ দেওয়ার সুযোগ নাই। এরপর আছে রিটায়ারমেন্ট অ্যালাউন্স বা গ্র্যাচুইটি বা পেনশন। এইটা এই 9 নম্বর রিকোয়ারমেন্টটা যে এটা ফুল এক্সাম্পটেড। যত টাকায় সে পাক না কেন কোনো টাকায় সে মোটায় নিতে পারবে না বা ট্যাক্সেবল ইনকামে আসবে না, পুরো টাকাটাই এক্সাম্পটেড হিসেবে বা অকরধার্য হিসেবে বাদ দিতে হবে। এরপর 10 নম্বর হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এটা আমরা সরাসরি মোটায় অন্তর্ভুক্ত করব। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স যেটা থাকবে এটার মধ্যে কোনো অকরধার্য নাই বা এক্সাম্পটেড হবে না। 10 নম্বর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সটা সাধারণত চিকিৎসা ভাতা হিসেবে কোম্পানির কর্তৃক কর্মচারী পেয়ে থাকে, যে টাকাটা পাবে এটা থেকে কিছু এক্সাম্পটেড করতে হবে। তো এক্সাম্পটেডের যে নিয়মটা সেটা হচ্ছে 1,20,000 টাকা অথবা বেসিক স্যালারির 10%। বেসিক স্যালারির 10% যেটা ছোট হবে সেই জিনিসটা এই জায়গায় মাইনাস করে বাকি যেটা থাকবে সেটা আমরা এই জায়গায় ব্যবহার করব। তারপরে আচ্ছা, ট্রাভেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স বা ট্রাভেল অ্যালাউন্স যেটা আমরা
যাতায়াত ভাতা বলে থাকি বা ভ্রমণ খরচ বলে থাকি, সেটা এক্সাম্পটেড হবে যতটুকু খরচ হয়েছে। উদাহরণস্বরূপ আমার যদি ট্রাভেল অ্যালাউন্স আমাকে 10,000 টাকা দিয়ে থাকে, আর আমি যদি অ্যাকচুয়ালি 8,000 টাকা খরচ করি, তাহলে এই জায়গায় 2,000 টাকা আমার ট্যাক্সেবল ইনকামে আসবে। মোট কথা, ট্রাভেলিং অ্যালাউন্সের ক্ষেত্রে যেটা খরচ হবে সেটাই মাইনাস হবে। এরপর আছে হাউস রেন্ট অ্যালাউন্স। সাধারণত হাউস রেন্টের ব্যাপারে 3 ধরনের তথ্য আছে এই জায়গায়। একটা হলো হাউস রেন্ট অ্যালাউন্স, একটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, একটা হচ্ছে কনসেশনাল রেট রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। এই 3 ধরনের সুবিধা সাধারণত কর্মচারীরা পায় থাকে। হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে বাড়ির পরিবর্তে টাকা কিছু টাকা দিবে, সেই টাকাটা আমরা সরাসরি এই জায়গায় বসাবো। তো এর থেকে আবার কিছু এক্সাম্পটেড করতে হবে, আই মিন অকরধার্য বা বাদ দিতে হবে। কি পরিমাণ বাদ দিতে হবে সেই রেগুলেশনটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন অ্যানুয়ালি 3 লক্ষ টাকা অথবা বেসিক স্যালারি 50%, এর মধ্যে যেটা ছোট হবে বা লয়ার হবে সেটা আমরা এই জায়গায় মাইনাস করব। মোট কথা সিম্পল একটু মনে রাখতেই হবে, যে টাকাটা আমি পাইলাম সেই টাকার থেকে আমাকে এই দুইটার যেটা ছোট সেটা বাদ দিতে হবে। একটা হলো 3 লক্ষ টাকা, এটা আমার রেগুলেশনের অ্যানুয়ালি 3 লক্ষ টাকা, অথবা বেসিক স্যালারি 50%। আমাদের যে শুরুতে বেসিক স্যালারি পাইলাম ওটার 50% বের করবো, দুইটার মধ্যে যেটা ছোট অ্যামাউন্ট হবে সেই জিনিসটা জায়গায় বিয়োগ করে এই জায়গায় আউটার কলমে বাকি অংশটা বসাবো। এরপর আছে রেন্ট ফ্রি রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। এই ক্ষেত্রে সাধারণত কোনো টাকা পয়সা দেওয়া হয় না কর্মচারীদেরকে, শুধুমাত্র একটা বাড়ি দেওয়া হয়, বাড়ি বা কোয়ার্টার দেওয়া হয়, বা একটা ফ্ল্যাট দেওয়া হয়, অথবা একটা বাংলো দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলো যখন পায়, এটাও একটা অনার্থিক সুবিধা। এটাও এই সুবিধাটা মোটায় অন্তর্ভুক্ত হবে। এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে রেন্টাল ভ্যালু অথবা 25% বেসিক স্যালারি, এর মধ্যে যেটা ছোট সেটা এই জায়গায় আউটার কলমে বসাইতে হবে বা ট্যাক্সেবল ইনকামে নিতে হবে। তো এই ক্ষেত্রে রেন্টাল ভ্যালুটা সাধারণত পৌরসভা কর্তৃক নির্ধারিত হয় অথবা গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত হয়। এটা প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে, ভয়বার কোনো কারণ নাই, প্রশ্নপত্রে সেটা উল্লেখ করা থাকবে। আর বেসিক স্যালারি তো আমরা শুরুতেই বের করি, ওটার 25% যেটা সেটা আমরা বের করবো। এই দুটোর পার্থক্য, এই দুটোর মধ্যে যেটা ছোট অ্যামাউন্ট হবে সেটাই আমরা ট্যাক্সেবল ইনকামে নিব। আর কনসেশনাল রেট রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনের ভিতরে এই 14 এবং 15 সেম অনেকটা, তবে এই ক্ষেত্রে এই লাইনটা ঠিকই থাকবে, রেন্টাল ভ্যালু অথবা 25% বেসিক স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট সেটা আমরা নিলাম। আর যে অংশটা সে পেইড করতেছে এমপ্লয়ি, রেন্ট পেইড বাই এমপ্লয়ি, সেই পেইড অংশটা মাইনাস করে আউটার কোনো বাকি টাকাটা দেখাইতে হবে। আই মিন কনসেশনাল রেট বলতে এটা কি বোঝায়, উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। যেমন কোনো ব্যক্তিকে একটা কোয়ার্টার দেওয়া হলো, বাড়ি দেওয়া হলো, কিন্তু বাড়িটার থেকে ভাড়া কিছু কেটে রাখা হচ্ছে, কিন্তু অল্প পরিমাণ। এই অল্প পরিমাণটা কি পরিমাণ, সেই বাড়ি ভাড়া হিসেবে দিল, পেইড করলো, সেই অ্যামাউন্টটা মাইনাস করে বাকি টাকাটা আয়ের মধ্যে গণ্য করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 16 নম্বর, কনভেন্স অ্যালাউন্স একটা কনভেন্স ফ্যাসিলিটি। দুটো আমি পাশাপাশি একটু বলি, একটা কনভেন্স অ্যালাউন্স আর হচ্ছে কনভেন্স ফ্যাসিলিটি। কনভেন্স অ্যালাউন্স বলতে যে তাকে যাতায়াতের জন্য কিছু টাকা দেওয়া হয়, আর কনভেন্স ফ্যাসিলিটি বলতে তাকে যাতায়াতের জন্য কোনো গাড়ি হতে পারে, কোনো মোটরসাইকেল হতে পারে, কোনো জিপ হইতে পারে, এই সমস্ত যানবাহন তাকে দেওয়া হয়। তো একটা হলো টাকা, যদি টাকা পায় সেটাকে আমরা কনভেন্স অ্যালাউন্স বলে থাকি। এই জন্য টাকাটা সরাসরি জায়গায় ইনার কলমে বসে, এটার মধ্যে এক্সাম্পটেড আছে আপ টু 30,000, আই মিন 30,000 টাকা পর্যন্ত এই জায়গায় অকরধার্য বা বাদ দিতে হবে। বাকি টাকাটা যদি থাকে তাহলে আউটার কলমে বা ট্যাক্সেবল ইনকাম হিসেবে বসাইতে হবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কনভেন্স অ্যালাউন্স হলো 40,000 টাকা, তাহলে আমরা 30,000 টাকা মাইনাস করে বাকি 10,000 টাকা আমরা ইনার কলমে আউটার কলমে বসাবো। কিন্তু যে এরকম হয় যে কনভেন্স অ্যালাউন্স পাইলাম আমি 25,000 টাকা আর এক্সাম্পটেড হচ্ছে 30,000 টাকা, তাহলে আউটার কলমে কোনো প্রকার ইনকাম আসবে না বা ট্যাক্সেবল ইনকামে কোনো প্রকার টাকা আসবে না। যেহেতু 25,000 টাকা অ্যালাউন্স পেলাম, 30,000 টাকা পর্যন্ত আমার কি আছে, এক্সাম্পটেড আছে বা ছাড়ের সুযোগ আছে, এই জন্য কোনো টাকা ট্যাক্সেবল ইনকামে আসবে না। কনভেন্স ফ্যাসিলিটির ক্ষেত্রে যদি গাড়ি বা মোটরসাইকেল বা কোনো যানবাহন পাওয়া যায়, সেই ক্ষেত্রে একটা রেগুলেশন মনে রাখতে হবে যে হায়ার অফ 60,000 অর 5% বেসিক স্যালারি। এই যে দুইটার মধ্যে সর্বোচ্চ যেটা সেটা আমাকে নিতে হবে। যেমন হায়ার
60,000 হচ্ছে এটা রেগুলেশনের 60,000 টাকা, আর এই 5% হচ্ছে বেসিক স্যালারি, 5% আমরা ক্যালকুলেশন করব। এই দুইটা ক্যালকুলেশন করার পরে যে অ্যামাউন্ট বড় হবে সেটা আমরা আউটার কলামে ট্যাক্সেবল ইনকাম হিসেবে আমরা বসাবো। এরপর আছে 18 নম্বর, কনভেন্স ফ্যাসিলিটি এবং কনভেন্স অ্যালাউন্স যদি একসাথে থাকে। এই জায়গায় আমরা যেটা 16 এবং 17 যে আলোচনা করলাম যে কনভেন্স অ্যালাউন্স এবং কনভেন্স ফ্যাসিলিটি, এটা একটা যদি থাকে, যে যদি কনভেন্স অ্যালাউন্স থাকে তাহলে কনভেন্স ফ্যাসিলিটি নাই, আবার যদি কনভেন্স ফ্যাসিলিটি থাকে তাহলে কনভেন্স অ্যালাউন্স নাই, সেই ক্ষেত্রে আমরা এই রেগুলেশনটা ইউজ করব। বাট যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে কনভেন্স ফ্যাসিলিটি এবং কনভেন্স অ্যালাউন্স দুইটাই সুবিধা তাকে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কোনো প্রকার এক্সাম্পশন সে পাবে না। আমি তার পুরা টাকাটাই মোট মানে ট্যাক্সেবল ইনকামে যোগ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 19 নম্বরে ওভার টাইম। আমরা জানি যে কাজ করার পরে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত যে কাজটা করা হয় সেই সময়ের উপরে যে স্যালারি পাওয়া যায় সেটাকে আমরা ওভার টাইম বলে থাকি। এছাড়াও সার্ভেন্ট অ্যালাউন্স যদি থাকে, অনেক সময় যে কোয়ার্টার দেওয়া হয়, কোয়ার্টারের সাথে তাদেরকে সার্ভেন্ট দেওয়া হয় বা সার্ভেন্টের বাবদ অ্যালাউন্সও পাওয়া যায়, সেটাকেও আমরা মোটায়ে অন্তর্ভুক্ত করব। এরপরে চার্জ অ্যালাউন্স এটাও যোগ করব। তারপরে আছে রেসিডেন্স, টেলিফোন বিল, ইউটিলিটি বিল, ক্লাব বিল, রিএম্বার্স ইত্যাদি যদি থাকে এটা সরাসরি আমরা কি করবো মোটায়ে অন্তর্ভুক্ত করব। এরপরে 23 নম্বরে আছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি থাকে বা ওই গ্র্যাচুইটিটা এক্সাম্পল করতে হবে আপ টু 2,50,000 টাকা পর্যন্ত। আই মিন এই জায়গায় যে টাকাটা থাকবে ওই টাকাটা 2,50,000 টাকার নিচে যদি হয় তাহলে এই জায়গায় কোনো টাকা আসবে না, আর যদি বেশি হয় বেশি টাকাটাই আসবে। এরপরে আদার বেনিফিট বলতে অন্যান্য এছাড়াও আমরা যে টেস্ট আইটেম লিখলাম, এছাড়াও আমাদের কিছু আদার বেনিফিট থাকতে পারে যা আমাদের জায়গায় লেখা হয় নাই, সেগুলোও এই ইনকাম ফ্রম স্যালারিতে আসতে পারে। তো আমি মোটামুটি ইনকাম ফ্রম স্যালারিতে যে আইটেমগুলো আসে 24টা আইটেম, এই আইটেমগুলো একটা অঙ্কের ভিতরে সব থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মুসলিমের কিছু আইটেম থাকবে। তবে হ্যাঁ, সবগুলো আইটেম সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে এবং রেগুলেশন গুলা মনে রাখতে হবে। তো আমি একটু বলে দিচ্ছি যে রেগুলেশন গুলা বিশেষ করে এগুলার নামগুলো মনে রাখলেই হবে, আর পাশাপাশি এই যে আমি কিছু লাইন বোল্ড করে দিছি, যেমন 7 নাম্বার, তারপরে 9, তারপরে 11, 12 এবং 13, 14, এই যে ভুল করা আছে এই বিষয়গুলা সাধারণত রেগুলেশন বা নিয়ম, এই নিয়মগুলো মুখস্থ রাখতে হবে। যে এই যে মেডিকেল অ্যালাউন্স এর মধ্যে রেগুলেশনটা কি, যে কত টাকা এবং কত পার্সেন্টের ভিতরে দুইটার মধ্যে কোনটা ছোট ছোট কোনটা নিতে হবে ইত্যাদি যে রেগুলেশন গুলো আছে, এই রেগুলেশন গুলো মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের বইয়ে এই ফরম্যাটটা দেওয়া আছে, তোমাদের এই বইয়ে হুবহু এই ফরম্যাটটাই সুন্দরভাবে দেওয়া আছে, সেম ভাবে দেওয়া আছে, অসুবিধা নাই। তোমরা এই ফরম্যাটটা সুন্দর করে আগামী ক্লাসের শুরু হওয়ার আগেই এই ফরম্যাটটা সুন্দর করে মুখস্থ করবা বা মনে রাখবা, রেগুলেশন গুলো মুখস্থ করবা, যাতে করে আমরা পরবর্তী ক্লাসটাতে অঙ্ক ভালোভাবে বুঝতে পারি। তোমরা যদি এই 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 ক্লাসটা এই ফরম্যাটটা ভালো করে না বুঝো বা না করো বা এই রেগুলেশন গুলো ভালো করে মনে না রাখো, সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে তোমাদের জন্য একটু সমস্যা হবে। এই জন্য আমি বলবো যে আগামী ক্লাস শুরু হওয়ার আগেই, আগামী ক্লাস আমাদের একদিন পরেই হবে, এই আগামী ক্লাস শুরু হওয়ার আগেই আজকে কালকের মধ্যে বা তোমাদের কাছে এটা পাওয়ার সাথে সাথেই এই লেকচারটা কমপ্লিট করে পরবর্তী লেকচারে আমরা মুভমেন্ট করব। এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার। এই লেকচারের দ্বিতীয় লেকচার থেকে আমরা ইনশাআল্লাহ অঙ্ক শুরু করবো ইনশাআল্লাহ। ইনকাম ফ্রম স্যালারির খাতটা কিভাবে অঙ্ক করে করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করবো। তো আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে এই ইনকাম ফ্রম স্যালারি যে অঙ্ক আছে সেই ম্যাথ গুলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।